পানির উৎস বন্ধ করতে হবে। মোট কথা, তোমার মহলে যেন কোথাও যেন পানি না থাকে। তারপর গভীর রাতে তুমি তোমার নতুন রানীর কাছে এক গ্লাস পানি চাইবে। তুমি বলবে, আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি দাও। ঠিক তখনই দেখবে যে নতুন রানী তোমাকে কোত্থেকে পানি এনে দেয়। যেই কথা সেই কাজ, মুহূর্তের মধ্যেই সব কাজ সমাধা হয়ে গেল। লোকমান হেকিমের কথা মতো বাদশাহ নতুন রানীর কাছে এক গ্লাস পানি চাইল, কিন্তু কলসিতে তো পানি নেই। হাতে গ্লাস নিয়ে বাইরে থাকা জাতাকলের সামনে গেল। জাতাকলও নষ্ট, একদম পানি ওঠে না। কোয়া কোয়া এখন ভাবছে, কি ব্যাপার, ঘরের কলসিতে পানি নেই, জাতাকল নষ্ট, এসবের মানে কি? কোয়া কোয়ার আর বুঝতে বাকি রইল না যে এটি লোকমান হেকিম এবং বাদশার সলা পরামর্শের মধ্যে একটি। কোয়া কোয়া বাদশার সামনে গিয়ে আস্তে আস্তে বলল, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতিও করব না। আপনি আমাকে জঙ্গল থেকে টেনে নিয়ে আপনার মহলে ঠাঁই দিয়েছেন, তা আমি ভুলে যেতে পারি না। যদি আপনার ক্ষতি করার ইচ্ছে আমার থাকতো, তাহলে তো আমি আপনার মহলে বসেই ক্ষতি করতে পারতাম। মায়ের মুখে শুনেছি আপনার মতো এক রাজা হরিণ শিকারে এসে বাবাকে তীর মেরে মেরে ফেলেছে, আর আমার মাকে মেরেছিল একজন হেকিম। ওই হেকিম প্রায় সোনার বনের গহীনে গিয়ে ঔষধি গাছগাছালি সংগ্রহ করত। একসময় বনের গহীনে আমার মায়ের গন্ধ ওনার নাকে লাগতো। আমার মাও হেকিমের সামনাসামনি হয়ে গেল। অমনি হেকিম ওনার বানানো ঔষধ আমার মায়ের উপরে নিক্ষেপ করলেন। এরপর মায়ের মৃত্যু হয়েছে মনে করে হেকিম দ্রুত সেই বন থেকে চলে যায়। মা সেই বনের গহীনে পড়ে ছটফট করছিল। তখন আমি ছিলাম খুবই ছোট। সেদিন আমি ছিলাম একটা বড় গাছের গর্তের ভেতরে, যেখানে মা আমাকে রেখে আহারের সন্ধানে বেরিয়েছিলেন। আমি গর্তের ভিতরে একসময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে মায়ের সামনে আসি। মা আমাকে ধরে কেঁদে কেঁদে বলল, একজন মনুষ্য হেকিম শরীরে কি যেন নিক্ষেপ করেছিল, আর এরপরেই মায়ের মৃত্যু হয়। আমি এখন বুঝতে পেরেছি যে আমার মাকে কে মেরেছিল। আমি একদম নিশ্চিত আমার মাকে আপনার ওই হেকিম বন্ধু লোকমান হেকিমে হত্যা করেছিল। সকাল হতে না হতেই বাদশাহ কোয়া কোয়াকে ঘুমে রেখে একটা ঘোড়া নিয়ে বন্ধু লোকমান হেকিমের বাড়িতে রওনা দিল। বাদশাহ কাঁদো কাঁদো স্বরে বলল, বন্ধু আমাকে বাঁচাও। লোকমান হেকিম বললেন, একটা বড় বেতের নৌকা তৈরি করতে হবে। বেতের নৌকাটি হবে দোতলা। সেই নৌকায় চড়ে আমাদের যেতে হবে কুলসুম দরিয়ায় বা নীল দরিয়ায়, যেই দরিয়ায় পানির উপরে কিছুই ভেসে থাকে না। লোহা দিয়ে তৈরি করা জাহাজও সেখানে ভেসে থাকে না, এমনকি কাঠের জাহাজ অথবা নৌকাও ভাসে না, ডোবে না একমাত্র বেত দিয়ে তৈরি করা জাহাজ অথবা কোনো নৌকা। বেতের নৌকায় চড়ে আমরা সেই দরিয়ায় যাব। সঙ্গে তোমার ছোট রানীও থাকবে। বাদশাহ মহলে গিয়ে কোয়া কোয়াকে বলল, কদিন পর আমরা সাগর ভ্রমণে বের হচ্ছি, সাথে আমার বন্ধু লোকমান হেকিমও থাকবে। কোয়া কোয়া শুনে তো খুবই খুশি। অনেকদিন হলো কোথাও বের হচ্ছে না, আর নিজের শক্তি দিয়ে লোকমান হেকিমকে সাগরে সে ডুবিয়ে মারতে পারবে। আর সে এইভাবে ভীষণ আনন্দিত হলো যে সে লোকমান হেকিমকে সাগরে ডুবিয়ে মারবে। কয়েকদিনের মধ্যেই তারা সবাই সাগর ভ্রমণে বের হলো। এদিকে লোকমান হেকিম বুদ্ধি আটে কিভাবে এই রাক্ষসীকে ভালোভাবে শায়েস্তা করা যায়। সেই সাথে কোয়া কোয়াও সুযোগ খোঁজে যে কিভাবে লোকমান হেকিমকে ফাঁদে ফেলে মেরে ফেলা যায়। হঠাৎ লোকমান হেকিমের মাথায় একটা বুদ্ধি আসলো। সে রাক্ষসী নারীকে বলল, কুলসুম দরিয়ার পানিতে নাকি আঁশ নেই, যাকে বলে দোআঁশ পানি। শুনেছি এই দরিয়ার পানিতে কোনো কিছুই ভাসে না, কোনো কিছুই ভেসে থাকে না। এও শুনেছি এই দরিয়ার নাকি কোনো তলাও নেই, শুধুই পানি আর পানি। তা কি ঠিক? তা কি ঠিক ভাবি সাহেবা? আমি কি তা ভুল শুনেছি? লোকমান হেকিমের কথার জবাবে কোয়া কোয়া বললেন, যত সব আহাম্মকের মতো কথাবার্তা। দরিয়ার যদি তলাই না থাকে তো এত পানি আছে কিসের ওপর? অবশ্যই পানিগুলো একটা পাত্রের উপরেই আছে। শুধু কুলসুম দরিয়া কেন, দুনিয়ার যত নদী নালা সাগর মহাসাগর সবারই তলা আছে। লোকমান হেকিম হেসে বললেন, আমার বিশ্বাস হয় না যে কুলসুম দরিয়ার তলা আছে। আর যদি থেকেই থাকে তো আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে। কুলসুম দরিয়ার তলা আছে কি নেই তা কি আপনি প্রমাণ করতে পারবেন ভাবি সাহেবা? কোয়া কোয়া রাগে গোসায় বলল, অবশ্যই প্রমাণ দেখাতে পারবো। আর এরপর বলল, কুলসুম দরিয়ার মাঝখানে যাওয়ার পর আমি একটা সাপ হয়ে পানির নিচে যাব। আমার লেজটা থাকবে আপনার হাতে। আমি কুলসুম দরিয়ার তলদেশে গিয়ে লেজ নাড়াচাড়া করলেই বুঝতে হবে আমি কুলসুম দরিয়ার তলদেশে পৌঁছেছি। আর না হয় কুলসুম দরিয়ার তলদেশ থেকে আমি আমার মুখে করে মাটি নিয়ে আসবো।
তাহলেই তো প্রমাণ হয়ে গেল যে কুলসুম দরিয়ার তলা আছে। ভাবি সাহেবা, আপনার প্রমাণ দেখার অপেক্ষায় আছি। দেরি না করে আপনি আপনার কেরামতি শুরু করুন। আমি উপর থেকে তা খুব ভালো করে পর্যবেক্ষণ করতে থাকি। মুহূর্তে কোয়া কোয়া এক সাপের রূপ ধারণ করে ফেলল। জাহাজের নিচতলা থেকে লোকমান হিকিম দেখছে জাহাজের জানালা বেয়ে এক বিশাল সাপ কুলসুম দরিয়ায় নামছে। এর মাঝে লোকমান হিকিম তার সাথে নেওয়া ঔষধের শিশিগুলো রেডি করে ফেলল, যাতে করে দ্রুত তার করণীয় কাজগুলো সেরে নেওয়া যায়। লোকমান হিকিম ভয়কে উপেক্ষা করে সময় মতো সাপের লেজটা ধরে ফেলল। অল্প কিছুক্ষণের মধ্যেই সাপের লেজ নড়াচড়া শুরু করলো। এমন সময় লোকমান হিকিম সাথে নেয়া এক শিশি ঔষধ সাপের লেজের মাঝামাঝি পানিতে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে অনেকখানি জায়গা নিয়ে সাপের লেজের চারিদিকের পানি পাথরের মতো শক্ত হয়ে গেল। আর এরপরে আরো কয়েক শিশি ওখানে ঢাললো। মুহূর্তেই বিশাল জায়গা জুড়ে পাথর হয়ে গেল। আর সেই সাথে রাক্ষসী কোয়া কোয়া সেই পাথরের নিচে আটকা পড়ে গেল চিরদিনের জন্য। এরপরে লোকমান হিকিম আর সময়ের অপচয় করলেন না। তোমার মহলের ভেতরে থাকা সমস্ত পানির উৎস বন্ধ করতে হবে। মোট কথা